নত্যবিধান বাংলা ব্যাকরণের নত্যবিধান বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। নত্যবিধান বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় এবং তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তাহলে দেখো, নত্যবিধান বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, এটুকু মনে রাখবে। আর নত্যবিধান কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, আমার ভূমিকাটা শেষ হল। এবার একটু সংজ্ঞা লিখো। শব্দে মূর্ধন্য ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে। শব্দে মূর্ধন্য ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে। ওকে, নিচে নত্যবিধানের গুরুত্বপূর্ণ নিয়মগুলো আলোচনা করা হলো। একটু তাড়াতাড়ি লিখে যাচ্ছে, আলোচনা করা হলো। ওকে, তাহলে দেখো, প্রথমে ভূমিকা দিলাম, তারপরে সংজ্ঞা, এখন নিয়ম। ওকে, আমরা 1 নম্বর নিয়মটা একটু দেখি। রি র শয়ের পরে মূর্ধন্য হয়। এটা একটা সহজ নিয়ম, কিন্তু এই নিয়মটার পরেও আরো কিছু কথা থাকে, সেটা আমি আলোচনা করব। রি র শয়ের পরে মূর্ধন্য হয়, যেমন ঋণ, চরণ, ভাষণ ইত্যাদি ইত্যাদি। তোমরা যখন রচনামূলক প্রশ্ন লিখতে যাবে, প্রতিটা নিয়মের সঙ্গে 3টা করে উদাহরণ লিখবে। ওকে, তাহলে দেখো, এই যে রি এর পরে মূর্ধন্য, র এর পরে মূর্ধন্য, শয়ের পরে মূর্ধন্য, একটু লিখে নাও। আমি একটু মুছে দিচ্ছি। র রফলা, রি রিকা, রেপের উচ্চারণ। সহজ কথা, যদি র এর উচ্চারণ থাকে বা আর এর উচ্চারণ থাকে, র বা আর এর উচ্চারণ যদি থাকে, এরপরে যদি কবর্গের এই 5টা বর্ণ ক খ গ ঘ ম, পবর্গের বর্ণ প ফ ব ভ ম, মূর্ধন্য স ক্ষীয় যদি থাকে, তাহলে তারপরে মূর্ধন্য হবে। আমি এই নিয়মটা কি খুব সহজ করে এখানে দিয়ে দিয়েছি, যে র এর র বা আর এর উচ্চারণ, তো র বা আর এর উচ্চারণ যদি থাকে, এরপরে যদি এই 5টা বর্ণ থাকে, আবার এই যে কবর্গের 5টা বর্ণ, পবর্গের 5টা বর্ণ, আর মূর্ধন্য স ক্ষীয় থাকলে তারপরে কি হবে? মূর্ধন্য। তাহলে দেখো তো, কারণ এখানে র এর পরে মূর্ধন্য, পার্বণ, এখানে আমরা জানি রেফের উচ্চারণ র, এই যে র এর পরে ব, এই যে দেখো ব কিন্তু পবর্গের বর্ণ, আর এরপরে কি হইল? মূর্ধন্য। আবার দেখো সমর্পণ, এই যে সম, আমরা জানি রেফের উচ্চারণ র। ওকে, তারপরে এই যে দেখো প, র এর পরে প, এই যে পবর্গের বর্ণ, আর এরপরে কি হয়েছে? মূর্ধন্য। আবার দেখো ভ্রমণ, এই যে দেখো ম, এই যে একটা র এর উচ্চারণ আছে, রফলা, এই যে এরপরে এই যে রফলার উচ্চারণ, তারপরে ম, আর এরপরে কি হলো? মূর্ধন্য। ঠিক এভাবে দেখো, এই যে রফলার পরে ব, পবর্গের বর্ণ, এই যে পবর্গের বর্ণ ছিল, তারপরে মূর্ধন্য। এভাবে যদি এখন আমি যদি ব্যতিক্রমে যাই, ব্যতিক্রম বলতে দেখো তো, যদি আমি বলি বিসর্জন, দেখো, বা কিংবা আমি যদি এখন বলি অর্জন, রচনা,
রটনা, এই শব্দগুলোতে কেন মূর্ধন্য হইল না, এই শব্দতে কেন দন্তন্য হয়েছে, এই শব্দ কেন দন্তন্য হলো, তার কারণটা কি দেখো তো। এই যে বিসর্জন, আমরা একটু দেখি, বিস্বর, আমরা জানি রেপের উচ্চারণ র, আর এরপরে দেখো এই রয়ের পরে জ আছে, তাই না, জ আছে না, এখানে দেখো জ, এখানে আমার কোনো বর্ণ নাই, আছে নাই, তাহলে রয়ের উচ্চারণের পরে যদি আমার এই বর্ণগুলো না থাকে তাহলে তারপরে কি হবে, দন্তন্য। আবার দেখো অর্জন, আমরা রেফের উচ্চারণ জানি র, অর, এরপরে আছে জ, এই যে দেখো জ আমার এই বর্ণগুলোর মধ্যে নাই, তাহলে তারপরে দন্তন্য। সহজ কথা, যদি এই কবর্গের এই পাঁচটা বর্ণ, পবর্গের এই পাঁচটা বর্ণ, কিংবা এই যে মূর্ধন্য সাক্ষীও যদি না থাকে তাহলে তারপরে মূর্ধন্য হবে না, তারপরে কি হবে, দন্তন্য। দেখো তো রচনা, এই যে এখানে চ, এই চ আমার এই বর্ণগুলোর মধ্যে নাই, তাহলে এরপরে দন্তন্য। রটনা, এই যে দেখো ট আমার এই বর্ণগুলোর মধ্যে নাই, এ কারণে দন্তন্য। ঠিক এভাবে যদি আমি বলি প্রার্থনা, কেন মূর্ধন্য হইল না, অথচ এখানে তো রফলা আছে, এখানে রফলা ছিল, এখানে র ছিল, এখানে রেপ ছিল, তারপরে মূর্ধন্য হয় নাই। তার কারণ হচ্ছে এই যে দেখো প্রার, এই যে রেপের উচ্চারণটা র, আর এরপরে কি আছে থ, দেখো আমার এই বর্ণগুলোর মধ্যে আমার থ নাই, এরপরে কি হয়ে গেল, দন্তন্য। বোঝা গেল, একটু বড় নিয়ম, কিন্তু এটা শিখতে হবে। তাহলে আমরা কোথায় মূর্ধন্য ব্যবহার করব আর কোথায় দন্তন্য ব্যবহার করব সেটা আমি আবার একটু বলে দিচ্ছি। র, রফলা, রি, রিকার, রেফের পরে যদি সহজ কথা র বা আর এর উচ্চারণ যদি থাকে, এরপরে যদি প বর্গের এই পাঁচটা বর্ণ, এই যে প, ফ, ব, ভ, ম, আবার ক বর্গের এই পাঁচটা বর্ণ, খ, খ, গ, ঘ, উম বা উ যেটা বলি, আর এরপরে যদি মূর্ধন্য সাক্ষীও থাকে তারপরে মূর্ধন্য হবে, ওকে। আর যদি এই বর্ণগুলো না থাকে তারপরে দন্তন্য হবে। এবার 3 নম্বর নিয়মটা একটু লিখে নাও। তিন নম্বর নিয়মটা লেখো, টবর্গের বর্ণগুলোর সঙ্গে, টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে, টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য হবে, ওকে। তো দেখি আমরা এখন টবর্গের বর্ণগুলো কি জানি। দেখো আমরা টবর্গের বর্ণ জানি, প্রতিটা বর্গে 5টি করে বর্ণ থাকে, তাহলে এই যে দেখো টবর্গের বর্ণ, আর এই টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য হবে। টেকনিকটা এখানেও আছে, দেখো টবর্গের লাস্ট বর্ণ মূর্ধন্য, দেখছো টবর্গের লাস্ট বর্ণ মূর্ধন্য, তো টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে এই মূর্ধন্য হবে, দন্তন্য হবে না। যেমন ঘন্টা, লুণ্ঠন, লণ্ঠন, লণ্ঠন মানে কি, হারিকেন, ওকে। আর লুণ্ঠন তো বুঝো লুটপাট। তাহলে দেখো এই যে ট, এই যে ঠ, এই যে ঠ, বোঝা গেল। তাহলে দেখো তো এখানে টবর্গের বর্ণ আছে, আর এই টবর্গের বর্ণে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য হয়। 4 নম্বর নিয়মটা লিখো, পরি, নির, প্র, উপসর্গ দ্বারা গঠিত শব্দের বানানে, গঠিত শব্দের বানানে মূর্ধন্য হবে। তোমরা জানো উপসর্গ হচ্ছে শব্দাংশ, শব্দের পূর্বে যুক্ত হয়, ওকে। সহজ কথা আমরা এটাকে বলতে পারি পরি, নির, প্র, এই উপসর্গগুলো যদি আগে থাকে, আর উপসর্গ শব্দের আগেই থাকে, এরপরে মূর্ধন্য হবে। যেমন দেখো পরিণাম, নির্ণয়,
দেখো এখানে একটা নীর উচ্চারণ হয়, নীর, তাই না? একটা নীর উচ্চারণ হয়। প্রণাম, 5 নম্বর নিয়মটা লিখো। এখন আমরা দেখাবো কোথায় মূর্ধন্য হবে না। এতক্ষণ তো দেখালাম মূর্ধন্য কোথায় হবে, এখন নত্যবিধানে এটাও দেখাতে হবে যে কোথায় মূর্ধন্য হবে না। তাহলে একটু লিখো, বিদেশি শব্দে, বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, বিদেশি শব্দে মূর্ধন্য হবে না। যেমন ইন্টারনেট, দেখো কমান্ডার, লিখেছ, ইরান, জার্মান ইত্যাদি, এগুলো বিদেশি শব্দ। বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, তাহলে সেখানে কি হবে? দন্তন্য, কারণ ন আছেই তো দুইটা। মূর্ধন্য না হলে সেখানে আমরা কি ব্যবহার করব? দন্তন্য ব্যবহার করব। 6 নম্বর, ত বর্গের বর্ণগুলোর সঙ্গে, ত বর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে, ত বর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য হবে না, তাহলে সেখানে দন্তন্য হবে। এখন আমরা জানি, একটু দেখি ত বর্গের কি কি বর্ণ আছে। ত বর্গের বর্ণ, তো ত বর্গের বর্ণগুলো একটু খেয়াল করো। এই যে, তো ত বর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। এটা টেকনিকটা এখানে দেখো। ত বর্গের লাস্ট বর্ণ কি? দন্তন্য। ত বর্গের লাস্ট বর্ণ কি? দন্তন্য। তাহলে ত বর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য হবে না, সেখানে হবে দন্তন্য। যেমন গ্রন্থ, প্রান্তর, খেয়াল করো, ক্ষান্ত, লিখে নাও। তো আমরা জানি যে ক্ষিয় এর পরে মূর্ধন্য হয়। কেন মূর্ধন্য হয়? কারণ ক্ষিয়টাকে ভাঙলে পাই কজক মূর্ধন্য স। কিন্তু এখানে কেন মূর্ধন্য হইল না? আমরা তো জানি মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়, কিন্তু এখানে কেন মূর্ধন্য হইল না? কারণ এই যে তবর্গের বর্ণ, এই যে দেখো তবর্গের বর্ণ, এই যে তবর্গের বর্ণ, তবর্গের বর্ণে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য হয় না, সেখানে দন্তন্য হয়। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে আমি আরো কয়েকটা নিয়ম আলোচনা করব। তোমরা যে কোনো 5টা নিয়ম, রচনামূলক প্রশ্ন যদি আসে যে নত্যবিধানের 5টি নিয়ম আলোচনা করো, এখান থেকে যে কোনো 5টি নিয়ম লিখে দেবে। আমি কয়েকটা বেশি নিয়ম আলোচনা করব। কত নম্বর গেল এটা? 6 নম্বর। 7 নম্বর নিয়মটা লিখো, ক্রিয়াবাচক শব্দে, ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য হয় না, তাহলে সেখানে দন্তন্য হবে। ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য হয় না। যেমন করেন, ধরেন, মরেন ইত্যাদি ইত্যাদি। আমরা তো জানি রয়ের পরে মূর্ধন্য হয়, কিন্তু এখানে রয়ের পরে কেন মূর্ধন্য হইল না? কারণ এগুলো ক্রিয়া। তো ক্রিয়া শব্দের অর্থ কি? ক্রিয়া শব্দের অর্থ করা, হওয়া, ঘটা। ওকে, তো ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য হয় না, সেখানে কি হবে? দন্তন্য হবে। এখন আমি যদি দুইটা বাক্য বলি, দেখো তো, কাজ করুন। আর একটা যদি বলি, ঘটনাটি করুন। দেখো, একটাতে দন্তন্য ব্যবহার করেছি, আর একটাতে মূর্ধন্য। কেন একটাতে দন্তন্য একটাতে মূর্ধন্য? কারণ এখানে কাজ করুন, এই করুন এটা করা বুঝায়, তাহলে এটা তো ক্রিয়া, ক্রিয়াতে কখনো মূর্ধন্য হয় না। আমার কথা কি বুঝতে পারছো? দন্তন্য। কিন্তু ঘটনাটি করুন,
এটা হচ্ছে বিশেষণ। এটা কোন পদ? বিশেষণ পদ। এই করুণ মানে কি? ট্রাজিক। আর বিশেষণ মানে হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বোঝায়। তো ঘটনাটার বৈশিষ্ট্য কি? করুণ। কেমন প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায় জানো? কেমন প্রশ্ন করলে যে উত্তর পাবে ওটা বিশেষণ। ঘটনাটা কেমন? করুণ, ট্রাজিক। তাই বিশেষণ, বিশেষণের ইংরেজিটা কি? অ্যাডজেক্টিভ। তো ক্রিয়া ছাড়া অন্য পদগুলোতে আবার রয়ের পরে কি হয়? মূর্ধন্য। বিশেষণ ছাড়া মানে সরি, ক্রিয়া ছাড়া, আমি আবার বলি, ক্রিয়া ছাড়া অন্য পদগুলোতে কি হয়? রয়ের পরে মূর্ধন্য হয়। কিন্তু ক্রিয়াতে মূর্ধন্য হতে পারবে না। ক্রিয়া বাদে অন্য যত পদ আছে সেগুলোতে রয়ের পরে কি হয়? মূর্ধন্য। ওকে, আর একটা নিয়ম লিখো, সহজ একটা, আরো একটা দুইটা শিখিয়ে দিই। লিখো, দূর উপসর্গ দ্বারা গঠিত শব্দের, দূর উপসর্গ দ্বারা গঠিত শব্দের বানানে মূর্ধন্য হয় না, সেখানে দন্তন্য হবে। দূর উপসর্গ দ্বারা গঠিত শব্দের বানানে মূর্ধন্য হবে না, সেখানে কি হবে? দন্তন্য। তোমরা জানো যে উপসর্গ শব্দের পূর্বে যুক্ত হয়। তো যেমন দেখো, দূর নাম, প্রশ্ন হচ্ছে এখানে তো রেফের উচ্চারণ আছে, আর আমরা জানি রেফের উচ্চারণ মানে কি? র। রেপ মানে কি? র না? দূর। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমরা তো জানি রেফের উচ্চারণ র হয়, আর আমরা তো জানি র এর পরে কি হয়? মূর্ধন্য হয়। একটু আগে শিখিয়েছি না 2 নম্বর নিয়ম। কিন্তু এখানে কেন মূর্ধন্য হলো না? কারণ এই দূর হচ্ছে একটা উপসর্গ। তোমরা জানো যে উপসর্গ শব্দের পূর্বে যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করে। উপসর্গ, এই যে নাম, নামের আগে দূর যুক্ত হয়ে নতুন শব্দ। আবার দেখো দুর্নীতি, কেন মূর্ধন্য হয় নাই? এখানে তো রয়ের উচ্চারণ আছে। এই যে দেখো দূর, দূর তো উপসর্গ, এখানে নীতির শব্দে নীতির আগে যুক্ত হয়েছে। আমার কথাকে বুঝতে পারছো? ওকে, দেখো দুর্নিবার, এখানেও তো রয়ের উচ্চারণ আছে। যে দূর যোগ নিবার, নিবার বা নিবারণ, নিবারণ, নিবার বা নিবারণ। আমার কথা কি বোঝা গেল? তাহলে এই যে দূর উপসর্গ দ্বারা যত শব্দ গঠিত হবে সেখানে মূর্ধন্য হবে না, সেখানে কি হবে বলতো? দন্তন্য। লিখো, 9 নম্বর লিখো, ক্ষিয় এর পরে মূর্ধন্য হয়। এটাকে ক্ষিয় বলি বা যুক্ত খ বলি, আমরা যেটাই বলি না কেন, ক্ষিয় এর পরে মূর্ধন্য হয়। আসলে এই নিয়মটা আলাদা করে দেওয়ার দরকার ছিল না, কারণ এটা আমার 1 নম্বর নিয়মেই ছিল। কারণ কি জানো, এই এই ক্ষিয় যুক্ত বর্ণটা ভাঙলে আমরা পাই কি? পাই ক যোগ মূর্ধন্য স। আর 1 নম্বর নিয়মে কি ছিল? মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়, ছিল না 1 নম্বর নিয়মে? তো আলাদা করে দেওয়ার দরকার নেই, তারপর আমি তোমাদের আলাদা করে দিলাম। যেমন ক্ষণ, ক্ষণিক, রক্ষণ। আমার কথা বুঝতে পারছো? ক্ষীণ, ক্ষীয় এর পরে সব মূর্ধন্য হবে, কিন্তু ব্যতিক্রম আছে। একটু আগে তোমাদের শিখিয়েছিলাম, যেমন ক্ষান্ত, ক্ষীয় এর পরে মূর্ধন্য হয় নাই। কেন হয় নাই? তবর্গের বর্ণ, তবর্গের বর্ণে মূর্ধন্য হয় না, কি হয়? দন্তন্য। ওকে, 10 নম্বর নিয়মটা যে আমি আলোচনা করব, এটা পাবলিক ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় 10 নম্বরটা থেকে প্রশ্ন আসে। আর 10 নম্বরটা বুঝতে গেলে, 10 নম্বর নিয়মটা বুঝতে গেলে আগের নিয়মগুলো জানতে হবে। একটু লিখো, এমন কিছু শব্দ আছে যেখানে এমনিতেই, এমন কিছু শব্দ আছে যেখানে এমনিতেই মূর্ধন্য ব্যবহৃত হয়ে থাকে, মূর্ধন্য ব্যবহৃত হয়ে থাকে। লিখেছ? এমন কিছু শব্দ আছে যেখানে এমনিতেই মূর্ধন্য ব্যবহৃত হয়ে থাকে, সেখানে
মূর্ধন্য হওয়ার কারণ, সেখানে মূর্ধন্য হওয়ার কারণ নত্য বিধানের কোন নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না। সেই শব্দকে নিত্য মূর্ধন্য বা স্বভাবতই মূর্ধন্য বলে। দেখো তো, এমন কিছু শব্দ আছে যেখানে এমনিতেই মূর্ধন্য ব্যবহৃত হয়ে থাকে, সেখানে মূর্ধন্য হওয়ার কারণ নত্য বিধানের কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না, সেই শব্দকে নিত্য মূর্ধন্য বা স্বভাবতই মূর্ধন্য বলে। যেমন কণা, মণি, বাণিজ্য, লবণ ইত্যাদি ইত্যাদি। দেখো তো, এই শব্দগুলোতে কেন মূর্ধন্য হইল তুমি কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পারবে না। আমার কথা বুঝতে পারছো? তো পাবলিক ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্নটা আসে। আর এই প্রশ্নটার উত্তর পারতে হলে তোমাকে নত্যবিধান জানতে হবে। ধরো তোমাকে প্রশ্ন করলো, এদিকে পরীক্ষায় প্রশ্ন করলো, ধরো পাবলিক ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্ন করলো, কোন শব্দটিতে নিত্য মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, বা কোন শব্দটিতে আমরা নিত্য না বলে পরীক্ষায় স্বভাবতও থাকতে পারি, স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। অপশন কি দিল দেখো। ক, যদি আমি বলি এখন মরণ, কাণ্ড, তোমার ভূষণ, লাবণ্য, এই প্রশ্নটা পারতে হলে তোমাকে নত্যবিধান জানতে হবে। কারণ নত্যবিধানের নিয়ম না জানলে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, সহজ কথা। এই জন্য শর্টকাটের কোনো বিকল্প নেই। তোমাদের বোর্ড পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের 5টি নিয়ম আলোচনা করো, তুমি যে কোনো 5টি নিয়ম আলোচনা করে দিবা, কিন্তু তোমাকে শিখতে হবে না নত্যবিধানের নিয়ম। নত্যবিধানের নিয়ম না শিখলে তুমি এখানকার উত্তর দিতে পারবা? বলো তো কোনটা হবে? কোন শব্দটিতে নিত্য মূর্ধন্য ব্যবহৃত হয়েছে? বালিকারা, লাবণ্য। লাবণ্য হবে কেন? তোমরা যে বললা রয়ের পরে মূর্ধন্য হয়, আমার নিয়মে আছে না? রয়ের পরে মূর্ধন্য হয়, নিয়মে আছে তো। 1 নম্বর নিয়মটাই তো ছিল। এবার আসো, কাণ্ড, এটা টবর্গের বর্ণ না? এটা কয় নম্বর নিয়ম ছিল? 3 নম্বর। 3 নম্বর নিয়মে কি ছিল? টবর্গের বর্ণে যুক্ত বর্ণ হিসেবে কি হবে? মূর্ধন্য হবে। এবার আসো ভূষণ, এটাও তো 1 নম্বর নিয়মে ছিল, রি র স এর পরে কি হয়? মূর্ধন্য। আমার কথা কি বুঝতে পারছো? একমাত্র লাবণ্য এখানে কেন মূর্ধন্য হইল তুমি কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পারবে না। আর যদি কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে না পারো, তাহলে ওইটাই হচ্ছে নিত্য মূর্ধন্য বা স্বভাবতই মূর্ধন্য। কোনো প্রশ্ন করো, ভয় নাই, ভয় পেলে তো হবে না। কোনটা? ব, এটা না? আচ্ছা, এই বালিকা প্রশ্ন করেছে, প্রশ্নটা সুন্দর, একটা বকা দিয়েছিলাম বোধহয় আমার মেয়েটারে। আচ্ছা দেখো, বকা খাইতে হয়, কি আমার হাসিও দিয়েছে, সুহাসিনী বালিকা আমার মেয়েটা বকা খাওয়ার পর এত সুন্দর হাসি দিয়েছে। আচ্ছা, আমার এই মেয়েটা কিন্তু একটা সুন্দর প্রশ্ন করেছে যে স্যার এখানে তো পবর্গের বর্ণ আছে, পবর্গের বর্ণের পরে কি হয়? মূর্ধন্য হয়, কিন্তু এখানে কি রয়ের উচ্চারণ আছে? রয়ের উচ্চারণ থাকতে হবে। রয়ের উচ্চারণের পরে কবর্গের বর্ণ, পবর্গের বর্ণ
তারপরে মূর্ধন্য হবে। আগে কন্ডিশন আছে, দেখো কি লিখে দিয়েছিলাম। 2 নম্বর নিয়মে কি ছিল? রয়ের উচ্চারণ, দেখেছো? আমি কি বোঝাতে পারছি বাবা? 2 নম্বর নিয়মে কি ছিল? এখানে রয়ের উচ্চারণ তো নাই। আগে কন্ডিশন ছিল রয়ের উচ্চারণ কি থাকতে হবে, তারপরে কবর্গের বর্ণ পবর্গের বর্ণ, এরপরে মূর্ধন্য হয়। কিন্তু এখানে তো রয়ের উচ্চারণই নাই। এখানে কি রয়ের উচ্চারণ আছে? এই যে র বা আর, এখানে তো র বা আর এর উচ্চারণই নাই। আর র বা আর এর উচ্চারণ যদি না থাকে, তাহলে সেখানে পবর্গের বর্গ কবর্গের বর্ণ যতই থাকুক কোনো লাভ হবে না। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, এবার তো দেখো, তো তোমরা শেষে কি করবে? ওই যে যদি রচনামূলক প্রশ্ন আসে, এই যে কোনো 5টা নিয়ম প্রথমে ভূমিকা দেবে। এদিকে তাকাও, রচনামূলক প্রশ্ন যদি আসে, কথার মধ্যে কথা বলবো না, রচনামূলক প্রশ্ন যদি আসে প্রথমে ভূমিকা দেবা। আর রচনামূলক প্রশ্নটা কেমন আসবে? নত্যবিধান কাকে বলে? নত্যবিধানের 5টি নিয়ম আলোচনা করো। প্রথমে ভূমিকা দিবে, আমি তো ভূমিকা দিয়েছি। তারপরে সংজ্ঞা দিবে নত্যবিধানের। এরপরে 5টা নিয়ম, যে কোনো 5টা নিয়ম। এখান থেকে আমি কয়টা শিখালাম? 10টা গুরুত্বপূর্ণ। আমার কথা বুঝতে, আরো নত্যবিধানের নিয়ম আছে, ওগুলা তো গুরুত্বপূর্ণ না। তো এই 10টা নিয়মের মধ্যে যে কোনো 5টা নিয়ম লিখবে, শেষে একটা কি করবে? উপসংহার টেনে দিবে। তো এখন একটা উপসংহার টেনে দাও। বাংলা ভাষার শুদ্ধতা ও মুগ্ধতার জন্য নত্যবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। যথাযথভাবে অনুসরণ করতে হবে, লিখেছো? বাংলা ভাষার শুদ্ধতা ও মুগ্ধতার জন্য নত্যবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। তাহলে শেষ হয়ে গেল। ওকে, কারো কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন আছে? ওকে।